আমি যদি জানতাম যে মেয়ে মানুষের এত যন্ত্রণা এত ঝামেলা আমি বিয়ে করতাম না। আমার কাছে মনে হয় এখনো আমি অভিনয়ের জানি না। আমি চুরু হইতে পারতাম, আমি ডাকাইত হইতে পারতাম, আমি ইঞ্জিনিয়ার হইতে পারতাম, পাইলট হইতে পারতাম। হয়ে রয়েছে কি অভিনয়। দর্শক সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন জনপ্রিয় এবং গুণী একজন অভিনেতা সোহেল খান। আজকে তার সঙ্গে আড্ডা দেব, কথা বলবো, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকুন। সোহেল ভাই কেমন আছেন? আমি অলওয়েজ ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি। আমি যদি খারাপ থাকি কে দেখবে? আর ভালো থাকলেই কে দেখবে, তাই না? আমি আমার মতো আছি আর কি। আচ্ছা, শুরুতে আসলে একটা গতানুগতিক প্রশ্নই করতে হয় যে কেমন যাচ্ছে দিনকাল, কেমন যাচ্ছে কাজকর্ম, কেমন যাচ্ছে ওই আপনার? যে শুরুতে যেটা বললাম, ঠিক আছে, আমার মানে আজকের দিন যেরকম কালকের দিন ওই রকম, মানে একই রকম যায়। এখন আমি যদি চিন্তা করি যে আমার এটার দরকার, ওইটার দরকার, এরকম দরকার, আমার যে মানে আমাকে যে পৃথিবীতে পাঠাইছে সে তো নির্ধারণ করেই রাখছে আমার জন্য সব কিছু। আমি চিল্লা ফাল্লা হই হুল্লা করলে তো হবে না। আরেকটা কথা বললেন যে বিখ্যাত অভিনেতা, আমি কিসের বিখ্যাত? আমি গুণী অভিনেতা বলেছি। গুণী অভিনেতাও না আমি, ঠিক আছে। আমি অভিনয় করি, হয়তো মাস পিপল তাদের কাছে ভালো লাগে আমার অভিনয়। সেই ভালোবাসার জায়গা থেকে সবাই বলে যে গুণী অভিনেতা, বিখ্যাত অভিনেতা। আমার কাছে মনে হয় এখনও আমি অভিনয়ের জানি না। আমার কাছে কেন জানি এটা মনে হয়, আই থিঙ্ক, আমি চিন্তা ভাবনা করি। তাহলে আমি যদি প্রশ্ন করতে চাই যে আপনার কাছে গুণী অভিনেতা বলতে কি মনে হয়? গুণী, শুনেন, গুণী অভিনেতা বলতে এটা ডেফিনেশন বিশাল লম্বা কথা, বুঝছেন? আমি যেটা বুঝি, একটা গাড়ি আমি তো চালাইতেছি গাড়িটারে, তাই না? এই গাড়ির একদম টপ টু বটম, মানে কোথায় কি আছে না আছে আমি যদি জানতাম, তাহলে আমি ভালো চালক, ভালো ড্রাইভার, ভালো টেকনিশিয়ান। আমি কিছু জানি কিছু জানি না, তাহলে তো আমি কিছুই হইলাম না, তাই না? অভিনয়ের সব কিছুই কি আমি জানি, সব কিছু কি আমি বুঝি বলেন? না। তাইলে আমি গুণী অভিনেতা কোত্থেকে হইলাম? আচ্ছা সোহেল ভাই, আমি ব্যক্তিগতভাবে আমার কথা যদি বলতে চাই, যে ধরুন ছোটোবেলায় আপনার বিজ্ঞাপন দেখেছি, অভিনয় দেখেছি। আমার বয়স খুব একটা বেশি না, তো সেই সময়কার গল্প থেকে আমি একটু শুরু করতে চাই যে একজন সোহেল খানের অভিনয়ের জগতে আসলে আসা হলো কীভাবে, এবং সেই আমি যদি 2007 সালের কথা আমার মনে আছে, বিজ্ঞাপনগুলোর কথা, তারও তো অবশ্যই আগে থেকে আপনার যাত্রা হয়েছিল। শুরুর দিককার সেই গল্পগুলো একটু। আমার জীবনে আমি একটাই নাটক করছি রবীন্দ্রনাথের, সেই নাটকের নাম হচ্ছে, আমার মনে আছে স্পষ্ট, ডিটেকটিভ। আচ্ছা। ঠিক আছে, ডিরেক্টরের কথা নাই বলি। ডিটেকটিভ নাটকের পরে একান্নবর্তী করলাম, একান্নবর্তীর পরে এই যে বিজ্ঞাপনটা আসলো, তাই না? একটা মানে টেলিকমিউনিকেশনের বিজ্ঞাপন করলাম। মূলত ওই টেলিকমিউনিকেশনের বিজ্ঞাপন দিয়ে আমার মানে যাত্রা শুরু। এই যে শুরু হয়েছে, মানে এখন পর্যন্ত চলতেইছে। আর অভিনয় শোনেন, আমি গতানুগতিক, আমি যেরকম আমি ওই রকমভাবেই করার চেষ্টা করি। আমি কারো নকল করারও চেষ্টা করি না, বা অনুকরণও করি না। আমি আমার মতো, যেমন কথাবার্তা আসছি যাচ্ছি, এগুলো পারি না যে তা না, আমি বলি না। ছোটোবেলার থেকে মায়ের আঁচল ধইরা, মায়ের আঁচলের নিচ থেকে আমি যে কথাটা শিখছি সেটাই বলার চেষ্টা করি। আমার কাছে কেন জানি মনে হয়, যেমন এই যে আমার মাথা, আমি যখনই চিরুনি লাগাই, আজ পর্যন্ত আমার চুল এর থেকে বড় আমি রাখি নেই। কারণ আমার মা অলওয়েজ বলতো, ভদ্রলোক মানুষ যারা ভালো মানুষ তারা চুল বড় রাখে না বাবা। আর তোমার যেভাবে আমি চিরুনি লাগাই দিছি সারা জীবন এরকমভাবেই থাকবো। এখন কথা হচ্ছে যে আমরা যারা অভিনেতা, যারা অভিনয় করি, এটা তো একটা মানে ঘূর্ণিপাকের মতো, তাই না? আজকে আমি করতেছি, আমার পরে আরেকজনে করবে, তারপরে আরেকজনে করবে। আমি কি কখনো চিন্তা করছিলাম যে আমি অভিনেতা হব? আমি চুরু হইতে পারতাম, আমি ডাকাইত হইতে পারতাম, আমি ইঞ্জিনিয়ার হইতে পারতাম, পাইলট হইতে পারতাম। হয়ে রয়েছি কি অভিনেতা। রিক্সাওয়ালা ভাই একটা ছবি তুলো, মাছের বাজারে যাই, ভাই আপনি ওই লোক না? হ্যাঁ, আমার এক নাটকের কথা কয়, বিশু ভাই না আপনি? হ্যাঁ ভাই বিশু ভাই। কয় আপনার আমি এক কাপ চা খাওয়াইতে চাই। আমি তো চা তো আমি সারাদিনে খাই একবার সকালবেলা। আচ্ছা। কয় তাহলে কী খাইবেন? আমি বললাম তো কিছুই খাবো না, দোয়া করেন আমার জন্য, আল্লাহ জানি সুস্থ রাখে, ভালো রাখে, বাস। না, এই যে বলছিলেন না যে আমি তো জানতামই না আমি অভিনেতা হব বা এখানে আসবো, আমার জানাই ছিল না, তাহলে এই অভিনয় জগতে আসলে আপনার পদক্ষেপটা এই কিভাবে হলো? অভিনয়তে আমার আসার বিখ্যাত এক ডিরেক্টর আছে, যার হাত ধরে আসা। আমি বহু জায়গায় বলছি তার কথা, আচ্ছা। মুস্তাফা সরোয়ার ফারুক। তার হাত ধরেই আমার এই টেলিভিশনে আসা। আচ্ছা, তো সেইখান থেকে এখন হচ্ছে 2026, আমি যদি ভুল না করি সময়টা মনে হয় 2005-06 দিকেই শুরু হয়েছিল আপনার হ্যাঁ, যাত্রা, হ্যাঁ। নাকি? তাহলে প্রায় 20 বছরের জার্নিতে হয়ে গেল। সেই 20 বছরের জার্নিতে তো অনেক কিছুই দেখেছেন। তখনকার আর এখনকার সময়টা যদি আমি আপনাকে একটু বলতে বলি, কেমন দেখছেন?
আমরা যখন আজ থেকে 20 বছর আগে, 16 বছর আগে, 15 বছর আগে কাজ করছি, আর্টিস্ট মানে শিল্পী মানে ওই রকম ছিল না। কিন্তু এখন না আমাদের এই মিডিয়াতে অনেক অনেক লোকের আগমন ঘটছে, অনেক লোক আসছে, আমাদের থেকে ভালো কাজ করতেছে, তারপর আমাদের থেকে খারাপও করতেছে। ভালো খারাপ মিলেই তো একটা জিনিস হয়, তাই না? আর আমরা ছোটোবেলা পড়ছি মেকিং এ ফিল্ম, এটা খুব জটিল একটা ইন্ডাস্ট্রি। এই যে আমি আর আপনি কথা বলতেছি, আমরা দুইজন, এর পিছনে কিন্তু প্রায় 14-15 জন মানুষ কাজ করতেছে, তাই না? জি। টোটাল টিমটা যদি ভালো হয়, টোটাল কমিউনিটিটা যদি ভালো হয়, তাহলে ভালো জিনিস অনেক সময়, খারাপ জিনিস অনেক সময় ভালো হয়। এটা এটা আমার চিন্তা চেতনা। যেমন ধরেন, আমি অনেক মানুষের, আমি তামিল ছবি দেখি, এখানকার ছবি দেখি, ওখানকার আমি দেখি, তার মানে কি, দেখার তো শেষ নাই, শিখারও শেষ নাই। এখনও শিখি, উপন্যাস পড়ি, বই পুস্তক পড়ি। তো এখন কথা হচ্ছে যে অনেক নতুনের আগমন ঘটছে, কিন্তু আমার কাছে ওই রকমভাবে মনে হয় না। যেমন ধরেন কিছু আছে, যেমন আমাদের ফারহান নিঃসন্দেহে ভালো কাজ করে, অভিনেতা ফারহান, আরজে ফারহান। হ্যাঁ, তাই না? তারপরে এরকম অনেক, যেমন তানজিন তিশা আছে, কাজ করে, আমাদের অনেক জুনিয়র, এরা আমাদের পরেই আসছে মিডিয়াতে, ভালো কাজ করে। এরকম নতুন নতুন এরা অনেক আছে যারা নাকি কাজ করে। আমি যখন মুস্তাফা সরোয়ার ফারুকের হাত ধরে কাজ করি, তখন কিন্তু নায়ক নায়িকা বেশ কাজ ছিল না, তার কাছে গল্প হইলেই হয়েছে। আমি নায়ক, বয়স্ক একটা মহিলা নায়িকা, এর মধ্যে সে দাঁড় করাইতো। যেমন আমি সর্বশেষ হুমায়ূন আহমেদ যখন আমেরিকা থেকে আসলো, মানে তারপরে আবার যখন গেল, তারপর তো সে লাশ হয়ে আসলো দেশে, তার সর্বশেষ কাজটা আমি করছি, শেষ কাজ হুমায়ূন স্যারের কাজটা হইলো পিপিলিকা, তার একটা উপন্যাস আছে, এইটার উপর। তো ওখানে যেমন ফারুক ভাই ছিল, আমি ছিলাম, এরকম অনেকেই ছিলাম। তো এখনও যে ভালো কাজ হয় না বা আগের থেকে ভালো নাই তা না, অনেক বড় বড়, যেমন বিকি জাহিদ এক ডিরেক্টর আছে, আমার খুব পছন্দের একজন মানুষ উনি। আমি কিন্তু তার সাথে কাজ হয় নাই, আমার অনেক জুনিয়র বয়সে, মানে অত্যন্ত মানে মার্জনীয় কাজ করে, ভালো কাজ করে। অনেকে আছে গল্প দেখে, গল্প দেখে তারপরে সে সিলেক্ট করে। আমি আজ পর্যন্ত কারো কোনো গল্প দেখি নাই। শুনবে আপনার 2 দিন শিডিউল লাগবে, ক্যারেক্টার কি এটা, ওই আসাদ ভাইয়ের মতো আর কি। আসাদ ভাই, আপনার আমরা 3 দিন কাজ করছি, 2 দিন নিছি। আসাদ ভাইকে আমার কস্টিউম হলো গামছা, লুঙ্গি, বাবা গেঞ্জি, পাঞ্জাবি, তা আমারও তো তাই। কিন্তু অনেকে তো এই যে আপনি বললেন না যে আমাকে বলে যে ফোন দিয়ে যে তো আপনাকে নিয়েছি 3 দিনে 2 দিন লাগবে, কিন্তু অনেকে তো আছে ক্যারেক্টার বাছাই করে, ডায়লগ কয়টা আছে দেখে, স্ক্রিপ্টে কি না, আমি পরিমাণ এগুলো স্পেস করি না। দেখে, না, আমি আছে করি না। দেখে। সারা ওয়ার্ল্ড ওয়াইজ এরকম বহু অভিনেতা আছে, অভিনেত্রী আছে, একটা ছবিতে, একটা নাটকে, একটা সিকোয়েন্স করে সে সবচেয়ে বড় অ্যাওয়ার্ডটা নিয়ে গেছে। বলতে গেলে এরকম অভাব নেই, যেমন পদ্মা নদীর মাঝে নিচে না, তো এরকম বহু জায়গায় আছে। আপনি যদি আপনার মতো করে করেন, আপনি কথা দিয়ে কি করবেন? অভিনয়টা তো main। অভিনয়টা হচ্ছে মেন, তাই না? আমি যেমন আপনার থালাবতী বিজয়ের কথা বলতে হয়। হ্যাঁ, রিসেন্টলি যে ভোটে বিজয়ী হ্যাঁ, হয়েছেন। আপনি দেখেন তার ছবি দেখলে আমার কাছে মনে হয় কত মানে মার্জনীয়ভাবে সে অভিনয় করে, কত সুন্দর নিখুঁতভাবে। একটা ছবিতে দেখছি, মানে সারা ছবিতে তার কথা আছে আমার মনে 1 থেকে 150, কিন্তু সে হিরো। অ্যাক্টিভিটিস তার হাতের মধ্যে, অ্যাক্টিভিটিস তার চোখের মধ্যে, অ্যাক্টিভিটিস তার শরীরের মধ্যে, ঠিক আছে? আচ্ছা সোহেল ভাই, সেটা হচ্ছে যে ধরুন আমি যদি 2007-08 সালের দিকে ফেরত যেতে চাই, তখনকার যে বিজ্ঞাপনগুলো আমরা দেখতাম যে এক একটা বিজ্ঞাপন বের হলেই সে বিজ্ঞাপন যে কত জনপ্রিয় হতে পারে আমরা মনে হয় তখন দেখেছিলাম। এখনও কিন্তু প্রচুর বিজ্ঞাপন হচ্ছে। ইভেন তখনকার নাটকের কথা বলি, যখন 420 একটা নাটক ছিল, আপনার অভিনেতা আপনারা অনেকে ছিলেন, এত বছর পরে এসে কিন্তু আমার নাটকটার কথা মনে আছে। কিন্তু এখনকার নাটক কয়জন মনে রাখে একটা নাটক দেখার পরে? তখনকার এই ক্রিয়েটিভিটিগুলো যদি এত জনপ্রিয় হয়, তখন তার ফেসবুক ইউটিউবে ছিল না। না, শুনেন, আমরা যখন শুরু করছি তখন এই ওটিটি প্ল্যাটফর্ম ছিল না, ইউটিউব ছিল না, ছিল মাধ্যম টেলিভিশনটা, তাই না? যেমন আপনার আরও পিছনে যান আপনি, আমি কত যাত্রা দেখছি, তার কোনো শেষ নাই। এখন তো যাত্রা কোথায় হয় গণ, সার্কেস দেখছি, যাত্রা দেখছি, পুতুল নাচ, তারপরে পুতুল নাচ দেখছি, তারপরে আপনার বায়োস্কোপ, মানে বহু কিছু আমরা দেখছি, তাই না? এখন কি এগুলো আছে? কোন যাত্রা আছে? না, হ্যাঁ, হারিয়ে গেছে। যেমন ধরেন এই নাটকের বেলায় কথা বলছেন, অনেক জিনিস আছে যে আমরা খুঁটায় খুঁটায় দেখি। যেমন এখনকার ছোটো ছোটো ছেলেমেয়েরা বুঝে, যেমন আমার ছেলে বলতেছে যে বাবা
ওই দেখো সিদ্রি দিয়ে মনে হয় যে সূর্যের আলোটা ঢুকতেছে, এটা তো নাইট সিকুয়েন্স বা রাত্রের সিকুয়েন্স, এতে সূর্যের আলো ঢুকছে, মানে এইটা তার চোখে পড়ছে। ধরে ফেলেছে। আমি নিজে দেখছি এক সিনেমার মধ্যে নায়িকা বাইরে গান গাইতেছে, বাড়িতে ঢুকতেছে, সাদা সেলর কামিজ ছিল, বাড়িতে ঢুকে দেখি কালো সেলর কামিজ, তার মানে কন্টিনিউটি ব্রেক করছে। এরকম অনেক ডিরেক্টর আছে, তারা কন্টিনিউটিটার দিকে খেয়াল রাখে, ডায়লগের দিকে খেয়াল রাখে। যেমন আমার গুরু মুস্তাফা সরোয়ার ফারুকী, আমি যদি একা থাকি ফ্রেমে কথা বলা যাবে না। একা কেন কথা বলবি তুই? সবাই চলে গেছে, তুই তার উদ্দেশ্য করে কথা বলার দরকার নাই তো। আর আজ পর্যন্ত সে কোনো স্ক্রিপ্ট আমারে দেয় নাই, আমারে না, কোনো আর্টিস্টেরই না, তার মাথার ভিতরে সব, মানে সে কি করব তার মাথার মধ্যে রয়েছে। যেমন হুমায়ুন স্যারের, মানে হুমায়ুন স্যার, আমি বলবো আমরা তো আর হুমায়ুন স্যারকে পাবো না, পাবো না, অবশ্যই না। পাবো না। হুমায়ুন স্যারের অনেকগুলো কাজ আমি করছি, তার একটা ডায়লগ, একটা দাড়ি, একটা কমা বাদ দেওয়া যাবে না, যা আছে তাই। যা আছে তাই। আবার অনেক ডিরেক্টর আছে যে আমার গল্পের মূল বিষয়বস্তু এইটা, আপনি আপনার মতো করে গুছাই দেন, আমার বিষয়টা থাকলেই হয়েছে। আচ্ছা, কিন্তু এই যে এখন যে বলেন না যে ধরুন ইউটিউব যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকে তো বলে যে ভিউ বাণিজ্যের কারণে আসলে ফল করেছে, কোয়ালিটি নেমে গেছে। সেই না, কোয়ালিটি শোনেন আপনি, আমরা যারা নাটকের লোক বা নাটক দেখি, আমিও দেখি না যে তারা দেখি, একটা নাটক আপনি ধৈর্য সহকারে যদি বসে দেখেন, প্রত্যেকটা নাটকের মধ্যে কোনো না কোনো মেসেজ আছে, কোনো না কোনো কিছু আছে, কোনটা ছাড়া নাই। আমরা করি কি, এখানে একটু দেখলাম, ওখানে একটু দুর্বিজ্ঞাপন চলে যায় গিয়ে কেটে কেটে টেলিভিশন ছেড়ে দিলাম। আমরা ইউটিউবের আশায় থাকি, ইউটিউবে কখন ইউটিউবের মধ্যেও বিজ্ঞাপন থাকে, ওটিটি প্ল্যাটফর্মে নাটক চলে ওখানেও থাকে। এই যে বিজ্ঞাপনের বিষয়টা, আর কর্তৃপক্ষ কী করবো, যা চ্যানেল আলারাই কী করবো, কারণ একটা নাটক বানাইতে মানে 3 থেকে 10 লাখ 12 লাখ টাকাও লাগে, এই টাকাটা তো তার ব্যাক করানো লাগবে, বিজ্ঞাপন ছাড়া তো হয় না। এই ওটিটি প্ল্যাটফর্ম আইসে, ইউটিউবে আইসে বিজ্ঞাপনের যে রেট সেটাও কমে গেছে, এরাই কি করবো কারণ এরা কি ঘরে থেকে এনে দিব? অসম্ভব। কিন্তু নাটকের বাজেট নিয়েও তো প্রশ্ন হচ্ছে এখন, যে বলছে যে সময়ের সঙ্গে সঙ্গে যেখানে বাজেট বাড়ার কথা সেখানে এখন বাজেট স্বল্পতা। একটা নাটক করতে যদি আগে 3 দিন লাগতো, যেটা প্যাকেজ নাটক, সেটা এখন করতে একদিনেই শেষ করে ফেলছে আমি টেলিফিল্ম করছি 5 দিন 6 দিন বইরেও একটা করছি শুটিং। সিঙ্গেল নাটক 4 দিন বইরে করছি। যেমন আমার একটা নাটক আছে টিনের তলোয়ার, 4 দিন লাগছে আমার, আশুতোষ সুজনের বিখ্যাত নাটক, তাই না? আর ওই যে বলে না যে ভালো গল্প নাই, যেমন ধরেন 420-এর কথা বললেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, মাহফুজের এই নাটকটা, এটাও হিট, ফ্যামিলি ক্রাইসিস হিট, মানে মানুষের কথা, আমার কথা না, মানুষ দেখতো এবং ওয়েট করতো নাটক, হাউসফুল, মাইক, কথা বলছেন, এই যে নাটকগুলো, মানে আমি দেখছি প্রত্যেকটা নাটকের কথায় রাস্তাঘাটে গেলে ভাই মাইক কি আর চলবো না, তার মানে নাটক যে শেষ হয়ে গেছে তার এইটা কোনো মাথা ব্যথাই নাই, সে চিন্তা করতেছে হয়তো শেষ হয় সামনে আইতেছে কিছু একটা আসবে আবার। তাহলে কি বাজেট স্বল্পতার এই অভিযোগটা কি মানা যায়? যেটা আমি প্রশ্ন করেছিলাম যে অনেকে যে বলে যে বাজেট পাওয়া যায় না, শুটিং তাড়াতাড়ি শেষ হয়। যেমন ধরেন আগে আমার জানা মতে আমি যেটা দেখছি, একটা নায়ক হয়তো 40,000 50,000 60,000 টাকা নিত, এখন সেই টাকাটা গিয়ে, আমি নাম না বলি, সেই টাকাটা গিয়ে 2 লাখ 1.5 লাখ 2.5 লাখের টাকায় উঠছে। এখন কথা হচ্ছে চ্যানেলের থেকেও তো বলে দেয় অমুক নায়ক করে নিবে, টাকা পয়সা সে যায়নি, এটা তো চ্যানেল থেকে দিয়ে দেয়, কারণ তারা এই ধরনের লোক পাইলে তাহলে নাটকের স্পন্সর বেশি পায়, তাই না? আর আমরা যারা কাজ করি, আমরা তো ক্যারেক্টার আর্টিস্ট, মেম্বার কন, চেয়ারম্যান কন, মাতবর কন, এই ধরনের কাজই তো আমরা করি। আমাদের আর কয় টাকা দেয়? আর আমাদের দেশটা তো ছোট্ট একটা দেশ, তাই না? যেমন পার্শ্ববর্তী দেশে একটা প্রদেশে একটা সিনেমা হিট করলে আর দরকার হয় না, তাতেই হয়ে যায় একটা প্রদেশেই। আমাদের দেশ তো তা না, আমাদের তো হলই তো একরকম, মানে নাই বললেই চলে, বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। সিনেমার বাজারটা দেখেন কোথায় গিয়ে দাঁড়াইছে। 2 ঈদের সিনেমা ছাড়া এখন আর সিনেমা মুক্তিই পায় না। তাও কিন্তু গুটি কয়েক নায়ক নায়িকার, হ্যাঁ, এমন না যে হাতে গোনা কয়জন। মান্না ভাই মারা যাওয়ার পরে শাকিব খান এলো, শাকিব খানই তো ইন্ডাস্ট্রি ধরে রাখছে এখন, তাই না? উনি যদি না থাকতো এই ইন্ডাস্ট্রিকে কে ধরতো? শাকিব খানের কিন্তু একটা দর্শক, মানে এক শ্রেণীর দর্শক আছে প্রচুর, এটা স্বীকার করতে হবে। কিন্তু শাকিব খান যদি না থাকে তখন কি হবে? বিকল্প আরেকজন আসবে, হুমায়ুন আহমেদ নাই, তাতে কি আছে? তাতে কি আমাদের কাজ কাম বন্ধ তো না, চলতেছে তো, ধাক্কায় গোতায় যেমনি চলে
হয়তো বা আগের মতো না, কিন্তু হ্যাঁ, চলছে, চলছে, থেমে থাকবে না আর হ্যাঁ। কি। একটু পারিশ্রমিকের কথা যেহেতু উঠলো, আমি বিভিন্ন ইউটিউবে আপনি আসার আগে একটু সার্চ করছিলাম কেমন আছেন সোহেল খান দেখতে, মানে আমি দেখছিলাম যে পারিশ্রমিক নিয়ে এমনও বলা হচ্ছে যে আপনি না খেয়ে আছেন, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ইনকাম শোনেন, নেই। এই জিনিসটা আমার চোখে পরে পড়ছে। আমারে আচ্ছা। কোনো এক ভক্ত আমারে বললো যে সোহেল ভাই আপনি কি অসুস্থ, আপনার কি সংসার চালাইতে কষ্ট হচ্ছে? আমি থক হয়ে গেলাম যে এই কথা সে কেন বলতেছে। তখন আমারে বললো যে আমি একটা ভিডিও ক্লিপ পাঠাই, আপনি দেখেন। এই জিনিসটা করছে কি, বিভিন্ন নাটকে থেকে কান্নার সিকোয়েন্স আছে, খাওয়ার সিকোয়েন্স আছে, এগুলো কেটে এটা বানাইছে। তো এখন কথা হচ্ছে কে বা কারা বানাইছে, যেমন ফারুক বারিনিও বানাইছে, হুম হুম হুম। অমুকে মারা গেছে, মিথ্যা কথা। তো এগুলো ভিউর জন্য ওরা করে। তো যারা করে আমি বলবো মানে তাদের বিবেক বলে কোনো জিনিস নাই। কারণ আমাকে তো অনেকেই চিনে না। আমি মানে অর্থ কষ্টে আছি, চিকিৎসা করার পয়সা পাই না, না খেয়ে রয়েছি, বউ বাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করে রাস্তায় কান্নাকাটি করছেন, হ্যাঁ না ঘুরতেছি। এটা কি আমারে হেয় প্রতিপন্ন করলো না? কেন রে বাবা, কি অন্যায়টা করছি, কি অপরাধটা করছি তোদের কাছে? আচ্ছা, তবে ভিউর দরকার, তোদের আমার স্পেসের দরকার, আয় আমার ফোন দে, ক্যামেরা নিয়ে আমি দিয়ে দিব, টাকা পয়সা লাগবো না আমার। যেটা সত্য। আমি একদিন দেখি যে আমাদের কোন নায়ক নাকি আমাদের মতো অভিনেতা একজন মারা গেছে। আমি পর বেকুব হয়ে গেলাম, কিরে ভাই এই লোক মারা গেছে, মানে মরে নাই, মৃত্যুর খবর, মিঠুন চক্রবর্তী মরে গেছে। আপনিও দেখছেন। এবং এক এটিএম শামসুজ্জামানকে তো অনেকবার মাইরা ফেলাইছে, মেরে ফেলা হয়েছে। আমি একবার এটিএম বাইরে ফোন দিছি যে ভাই ওই ভাবিরে, এটিএম ভাবিরে, যে ভাইয়ের কি অবস্থা। আর তারা তো বলতে পারি না এটিএম ভাই কি মারা গেছে, কয় তোমার ভাই তো শুটিংয়ে গেছে। তো এটা ন্যাক্কারজনক ঘটনা না? অবশ্যই। স্বামী মেরে নিয়ে করছে, আমারে নিয়ে করছে, ফারুক ভাইরে নিয়ে করছে, এরকম আরও অনেকের নিয়েই করবো। এটা তো ঠিক না। আমি কোন দুঃখে মানুষের কাছে হাত পাততে যাবো? আমি কোন দুঃখে খাওয়ার কষ্ট করুম? আমার এক ছেলে এক মেয়ে বিয়ে দিছি, মেয়ে শ্বশুর বাড়িতে, আল্লাহর রহমতে ভালো আছে। আমার একটা ছেলে ড্যাপোডিলে পড়াশোনা করে অনার্স কমপ্লিট করছে, তাই না? আমার অভাব কিসের? আমার বাপ দাদা কি কিছু দেওয়া যায় না আমারে, করে যায় না? আমি কি এতই মানে নিচে পড়ে গেছি যে না খেয়ে রয়েছি? এটা হচ্ছে কি, ওই যে বললাম আপনারে, এটা একটা ভুল। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ধরুন এটাতে যেমন আপনার হেয় প্রতিপন্ন হচ্ছে না, আমার তো মানে পারিবারিকভাবেও ধরুন যে আপনি বলছিলেন যে আপনার ছেলে এখন পড়াশোনা বুঝে। করছে। আমার ছেলে বললো যে বাবা এটা ভিউ বাড়ানোর জন্য করছে। আমার বউ হইতেছে যে এটা মিথ্যা কথা। কত দণ্ডে দেখি যে মাইরা ফেলাইছে, মরে গেছে, তাই না? মানুষ বুঝে কোনটা ফেক কোনটা। এই যেমন এআইয়ের যুগ, এমনও তো হইতে পারে আমার সারাই নাটক হয়ে যাবে, আমার সারাই সিনেমা হয়ে যাবে এআই দিয়ে। ওই প্রযুক্তি হয়তো সামনে চলে আসবো। তা ওই জন্য কি আমি না খাই থাকবো? বা আমার সাথে যারা কাজ করে তারা কি না খাই থাকবো? ঠিক আছে বলেন। সোহেল ভাই, আমি এখন যে ব্যাপারটাই বলতে চাই সেটা হচ্ছে ধরুন যে এই যে আপনাকে নিয়ে তো ফেক নিউজ হলো, যে আপনি বলছিলেন যে আমি কি এমন দিন এসেছে যে আমি যে এত অর্থ কষ্ট হচ্ছে ভিউয়ের জন্য কাজটা করেছে, কিন্তু আবার দিন শেষে কিছু আবার আমাদের কাছেও আসে, চোখে দেখি যে অনেক গুণী অভিনেতা আছে যে যখন বয়স হয়ে গেছে, অর্থ কষ্টে আছে, চিকিৎসা করাতে পারছে না, হ্যাঁ, তখন আবার অডিয়েন্সের মনে একটা প্রশ্ন আসে যে ইনারা অভিনেতা সারা জীবনে এত টাকা পয়সা কামালো, সেই টাকা পয়সা এখন কোথায় গেল, শেষ বয়সে এসে কেন তাদেরকে হাত পাততে হচ্ছে? এইটা কিন্তু একটা বিগ কোশ্চেন। শোনেন, এটা আপনি যেটা বলছেন এটার উত্তরটা হচ্ছে একটাই, এটা হাতে গোনা কয়েকজন, কথা বলছেন, মাস পিপল না। যেমন রাজ্জাক আঙ্কেল মারা গেছে, রাজ্জাক আঙ্কেল কিছু থেকে জানে, গুলশানে তার বাড়ি আছে, রাজলক্ষ্মী কমপ্লেক্স আছে, এক ছেলে থাকে আমেরিকাতে, তাই না? দুই ছেলে এনে মার্কেট দেখাশোনা করে, তাদের ব্যবসা বাণিজ্য আছে, এটিএম বা পুরান ঢাকাতে দুনিয়ার সয় সম্পত্তি। এটা হাতে গোনা মানে কয়েকজন। আর আমাদের মিডিয়ার জিনিস নিয়ে এত লাড়াচাড়া হয়, এত ঘাটা হয়, যেটা নাকি বলার মতো না। এখন কথা হচ্ছে যে আমাদের পিছনে যারা কাজ করতেছে, ক্যামেরাম্যান, লাইটের লোক, মেকআপের লোক, তাদের কি বদনাম নাই? তাদের কি কোনো কথাবার্তা নাই? তাদের নিয়ে কিন্তু কিছু হবে না, ওই আমার নিয়ে করবো। যাকে স্ক্রিনে দেখা হ্যাঁ, যায়। ট্রল আমার নিয়ে করবো, আপনার নিয়ে করবো, কথা বলছেন। আচ্ছা, আমি আপনার একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে আপনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার জীবনে এমন কোনো সিদ্ধান্ত আছে কিনা যেটা ভুল সিদ্ধান্ত হয়েছিল এবং সেটা আপনি আর করতে চান না। আপনি উত্তর দিয়েছিলেন যে আমি ভুল করেছি বিয়ে করে। আমি এখনো বলবো, আমি যদি জানতাম যে মেয়ে মানুষের এত যন্ত্রণা, এত ঝামেলা, আমি বিয়ে করতাম না। সত্যি কথা, এইভাবেই জীবন কাটাই দিতাম। এইটা নাই, ওইটা নাই, এই যন্ত্রণা, ওই যন্ত্রণা, এগুলো কী রে বাবা? ঠিক আছে, আমার ঘরে বাজার নাই, ডাইল আছে, আলু আছে, আলু ভর্তা দাও, ডাইল দাও, খামো। হ্যাঁ, আমি যদি খাইতে বসে তোমারে বলি যে আমি আলু ভর্তা দিয়ে ভাত খাবো না, তখন না তুমি বলতে পারো।
আমার কথা হচ্ছে যে আমি আগেই আমি বললাম তো, যেমন কি বলবো আপনারে, ভালোবাসার কাছে বুঝছেন, ভালোবাসার কাছে প্রত্যেকটা জিনিসই মানে নোয়া পড়ে। নোয়া কীরকম পড়ে, যেমন হজরত আলী 180 কিলোর দরজা সে আলগাইতে পারছে, কিন্তু মা ফাতেমা যখন মারা গেছে তখন বলছিল যে জানাজা তো আমি একা দিতে পারবো না, মানে লাশটারে আমি উঠাইতে পারবো না, কারণ দুজনের মধ্যে এরকম সম্পর্কটা ছিল। এখন কি আছে স্বামী স্ত্রীর মধ্যে এরকম সম্পর্ক? আপনি আমার বলেন। সবার ক্ষেত্রে হয়তো বা না, এটা অনেকেই বলতে পারে যে সোহেল খান কি কইল এটা। হুম হুম হুম। হ্যাঁ, আমি মানে কারো উদ্দেশ্য করে না, আমি উদ্দেশ্য করে কইলাম। আমি বলতেছি যে এই রকম আমার বউরে, হ্যাঁ কইতেছে ওই রকম, তাহলে মিললো কোথাও, মিললো কন। কিন্তু আপনি পিছনের ফিরে যান, আপনি দাদার কাছে যান, বাবার কাছে যান। যেমন আমার বাবার কথা মনে হইলে এখনও মানে স্বপ্নের মতো মনে হয়। আমার মা রান্না করতো, বাবা মার পাশে বসে থাকতো। আমার দাদিরে দেখছি, আমার দাদা এসে বলতো যে গোসল টোসল করে এসেছি, সাইডটা ভাত দাও, তুমি বহ আমি ভাত দিতেছি। এখন এগুলো আছে, এই ভাত টেবিলে দিয়ে দিছি, দেখ খাও। আমরা কোনদিন টেবিলে বসে ভাত খাইনি, মাটিতে বসে ভাত খাইছি। আপনার পাইছেন কিনা জানি না। না, আমরা আসলে ভাতের মার খাইছি, লাল চাল ছিল তখন। জি। তখন তো এত অসুখ বিসুখ ছিল না, আপনারা পান নাই ওই সময়টারে। ঠিক আছে, ডাটা যেটারে আমরা দাঁড়া কই, কোন জায়গায় ডাটা কয়, তাই না? এটার পাতা ভাতের মধ্যে সিদ্ধ দিত। হ্যাঁ, মাছ আছিটা খোড়ার মধ্যে লইয়া এটার ডইলা ভর্তা বানাইতে, ভর্তা দিয়ে এক বাসন ভাত খাইছি। খেসারির ডাইল দিয়ে পাট খেতে থেকে দাঁড়াই না, গুলগু চাক করে রানতো। এগুলো পাইবেন কোথায় আপনি? আমি যদি জানতাম যে এত যন্ত্রণা, বিয়ে শাদী করতাম না ভাই। না, এখন এই যে আপনি বলছেন যে বিয়ে করা যে এত যন্ত্রণা, ভাবি যখন দেখবে বাসায় গেলে আবার যন্ত্রণা দিবে না যে তুমি আমার বদনাম করে আসলে মিডিয়াতে গিয়ে এবার করছো? শুনেন, মৃত্যুর আগ পর্যন্ত এই যন্ত্রণা বন্ধ হইব না, কথা বলছেন, বন্ধ হইব না। কারণ আল্লাহ তাআলা তাদেরকে বানাইছে এরকম করে। এই ভাবি কি আপনাকে বেশি যন্ত্রণা দেয়? না, আমি কিন্তু ডিরেক্ট বললাম, ইনডাইরেক্ট ভাবে বলি নাই, তাই না? যে আমি একরকম ধরতে গেলে ভালোবেসে বিয়ে করছি, আমার পছন্দ হয়েছে, বাবারে মারে বলছি, তারা বিয়ে করাইছে। তো এখন কথা হচ্ছে যে আমার বেলায় না, অনেকে আছে বলে, অনেকে আছে বলে না। হুম হুম। এই হলো তফাৎটা। আর এইরকম জীবনে, যেমন আপনার আমার জীবন, আমি কখনোই আমার জীবন নিয়ে আমি ভাবি না। আমার পকেটে 500 টাকা আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আর দরকার নেই আমার। আজকের দিন তো আমার চলবো। গাড়ি লাগবো, বাড়ি লাগবো, কোটি কোটি টাকা লাগবো, আমি এটার পক্ষে না। নাটক আমরা যারা করি, আমাদের মধ্যে গরিব আছে, ধনীও আছে না? অবশ্যই আছে। এবং কেউ হচ্ছে মুখ্য চরিত্রে অভিনয় করছে, কেউ ছোট চরিত্রে অভিনয় করছে, হ্যাঁ। ব্যাপারগুলো সেরকম না, আছে। ছোটোর থেকেই তো মানুষ বড় হয়, তাই না? আমি কি একদিনে আমার কি ভারী ক্যারেক্টার দিছে দেয় নাই, আস্তে আস্তে আমি এই পর্যন্ত আসছি। বা সবাই আমাকে চিনে, সবাই আমাকে জানে। সবাই বললে ভুল হবে, মানে রাস্তায় বেরোলে, আরে ভাই আপনার কোথায় জানি দেখছি, এরকম অনেকে এখনও বলে। আমার দেখছেন টেলিভিশন, আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না, এই জন্যই করি না। ছবি তুলো, আবার অনেক সময় বিরক্ত হই। মিডিয়াটা হয়েছে কি, আমাগো নিয়ে বেশি গসিপ হয়, আমাদের নিয়ে বেশি ট্রল হয়। যেমন এই যে আপনি বললেন যে আপনার নিয়ে আমরা একটা বিজ্ঞাপন দেখছি, আমার দেশ একটা ইন্টারভিউ করছে আমারে নিয়ে, এই তো এই নাটকের বিষয়ে বিভিন্ন কথাবার্তা এসে, তারপরে এলো ওই যে ওইটা আসছে যে হাওমাও করে কাছে না খেতে পেয়ে উপার্জনের জন্য। তারপরে আবার আমার দেশ ওরাও দেখছে, দেখে আমার আবার আরেকটা ইন্টারভিউ করছে, যে আসলে ঘটনা সত্য কিনা। হ্যাঁ, যেমন এই যে আপনারা বললাম ঘটনা সত্য না, এটা বিভিন্ন নাটকের থেকে কাটপিস কেটে তারা লাগাইছে। কে বা কারা, এটা ধরারও কোনো উপায় নাই।